ইউনিভার্সিটি হবে একটা ইউনিভার্সাল নলেজের জায়গা, একটা ইউনিভার্সাল নলেজের হাব, কিন্তু সেই জায়গায় আমরা ইউনিভার্সিটিকে দেখছি একটা সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। আমি এই ধরনের মেয়েদেরকে সাপোর্ট করছি কেন, যারা আসলে সমাজের মধ্যে ভাঙন ধরাতে চায়। কখনো কি মনে হয়েছে যে আপনার জুলাইয়ের সহযোদ্ধারা তারা বদলে যাচ্ছে? জাফর ইকবাল কি বিপদের সময় কখনো এসেছে, স্টুডেন্টের পাশে দাঁড়িয়েছে? যাকে মারধর করা হচ্ছে সে একজন প্রস্টিটিউট, কিন্তু তার জন্য তো তাকে এই যে মেয়েদেরকে ওপেনলি মারধর করার একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। পুলিশের ইউনিফর্ম গোলাপি করার প্রস্তাব দিয়েছিলেন। যেমন আমি সালমান মুক্তাদিরের কথা স্পেসিফিক্যালি বলবো, মিরপুর ডিওএইচএস যে আন্দোলনটা ছিল সেখানে সালমান মুক্তাদিরের আসলেই একটা ভূমিকা ছিল, কিন্তু অ্যাজ এ হোল তরুণদের জন্য তারা কোনো এক্সাম্পল সেট করতে পারছে না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের সাতকাহনে। ছাত্র রাজনীতির সাতকাহনে আমরা খুঁজি সময়ের স্রোতে চাপা পড়ে যাওয়া প্রশ্ন, উচ্চারিত না হওয়া ভাষ্য কিংবা মানুষের ভেতরের গল্প। আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মাহি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন উমামা ফাতেমা, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, যিনি ছাত্র জীবন থেকেই, কলেজ জীবন থেকেই যিনি মানুষ অধিকার নিয়ে সোচ্চার ছিলেন, যিনি বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। উমামা ফাতেমা, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সময়ের সাতকাহনে। কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানোর জন্য। সবকিছু মিলে ভালোই আছি। আপনি কলেজ জীবন থেকেই আপনি আন্দোলন সংগ্রাম কিংবা মানুষের অধিকার নিয়ে কথা বলা কিংবা বৈষম্য বা নিপীড়ন এসবের বিরুদ্ধে আপনার যে সোচ্চার প্রতিবাদ, সেটি আমরা সবসময় পরিলক্ষিত হয়। আপনার আসলে রাজনীতিতে কিংবা এই সকল কাজে ইনভলভ হওয়ার আসলে মোটিভেশনটা কেমন ছিল এবং শুরুর জার্নি সম্পর্কে একটু বলেন আমাদেরকে। জার্নি তো আসলে এক এক সময় এক এক মোড় এই যাত্রায় তৈরি হয়েছে, তো ঠিক নিজেরও স্মরণই নেই যে আসলে কিভাবে করে এই বর্তমান জীবনে এসে পৌঁছেছি। তবে যেটা দেখেছি ছোটবেলা থেকেই দেখা যেত সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের অনিয়মগুলো থাকতো, সেগুলো নিয়ে আসলে একটা অসন্তোষ কাজ করতো যে কেন আসলে মানুষ কেন এরকম হয়, মানুষ কেন খারাপ কাজটা করে। তো তখন খুবই আসলে মোরালিস্টিক ভাবে ভাবতাম। এখন যদিও এত বেশি মোরালিস্টিক হতে চিন্তা করি না, তখন সম্ভবত কিন্তু ওই মেবি মোরালিস্টিক সেন্সটার কারণেই আমার মনে হয়েছে যে রাজনীতিটা করা জরুরি বা কোনো ছাত্র সংগঠনে করাটা জরুরি। কারণ একা কিছু করার থেকে সংঘবদ্ধভাবে যখন আমরা কোনো কিছুর প্রতিবাদ করি, তো সামান্য একটু পরিবর্তনও কিন্তু দেখা যায় আমাদের অনেক বড় বড় পরিবর্তনের সূচনা করে দেয়। তো এটা একটা বড় রিজন ছিল যে কেন আসলে আমি ছাত্র রাজনীতিতে এসেছি শেষ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জীবন আসলে এমন কি ঘটেছিল যে আপনি গণরুম, গেস্ট রুম কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়, আপনি এমন কোনো সিগনিফিকেন্ট ঘটনা কি রয়েছে যে সেটি দেখে আপনি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন? 2019 সালের ডাকসু নির্বাচনের কথা বলতে পারি। এর আগের একটা ঘটনা ছিল যেটা আমি মনে করি যে আমাকে এই বিশেষ করে একটা অনুপ্রেরণা তৈরি করে। যেমন 2018 সালে যখন 23শে জানুয়ারি আপনার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বামপন্থী ছাত্র সংগঠনগুলো যখন ভিসির কার্যালয়ের গেট ভেঙে তারা ভিসির অফিসের দিকে যাচ্ছিল একটা যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে, তখন ওখানে ছাত্রলীগ সেইখানে প্রায় 2-2.5 হাজার ছাত্রলীগ কর্মী একসাথে হামলা চালায় এবং হামলা চালিয়ে সেখানে প্রত্যেকটা মানুষকে যে পরিমাণ নির্যাতন করে, সেই ঘটনাটা মানে সারা বাংলাদেশে প্রচুর আলোচিত হয়, যেটা 7 কলেজ বিরোধী আন্দোলন ছিল। এবং সেই ঘটনাটা সারা বাংলাদেশেই কিন্তু প্রচুর আলোড়ন তৈরি করে। এবং আমি তখন ইন্টার পরীক্ষা দিব, সামনে কিছুদিনের মধ্যে ইন্টার পরীক্ষা দিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই, এরকম মানে ডিউ অ্যাসপাইরেন্ট। এই অবস্থায় যখন আমি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানে ভিসি ছাত্রলীগ ডেকে এনে রীতিমতো স্টুডেন্টদের উপর হামলা করাচ্ছে, এটা আমার কাছে তখন অনেক ডিফারেন্ট ব্যাপার মনে হয়। তো এই যে কিছু অনেকগুলো ঘটনা দেখা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটিকে যেভাবে করে চিন্তা করি যে ইউনিভার্সিটি হবে একটা ইউনিভার্সাল নলেজের জায়গা, একটা ইউনিভার্সাল নলেজের হাব, কিন্তু সেই জায়গায় আমরা ইউনিভার্সিটিকে দেখছি একটা সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। তো আমি ওই যে ছোটবেলা থেকে একটা বিষয় কাজ করতো যে অন্যায় অনিয়ম এগুলো আমি নিতে পারতাম না। তো ওই জিনিসটা আমাকে আরো বেশি করে যে আসলে ঢাকা ইউনিভার্সিটি যে পরিমাণ আসলে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো শুধুমাত্র এখানকার যে ভয়াবহ রকমের রাজনীতি এটার কারণ নষ্ট হচ্ছে। এবং গণরুম গেস্টরুম হচ্ছে এই রাজনীতিটার রূপ। তাই আমিও ইন এ সেন্স এই গণরুম গেস্টরুম বিরোধী যে মুভমেন্টটা, আমরা তখন বৈধ সিট আমার অধিকার নামে একটা মুভমেন্ট চালাতাম, একটা প্ল্যাটফর্ম চালাতাম। এবং এই মুভমেন্টটা কিন্তু আমরা ওই যে আমাদের একটা ফেলো স্টুডেন্ট যে হয়তো গ্রাম থেকে এসেছে, যে হয়তো বাইরে কোনো বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে না, যার ফ্যামিলি হয়তো খুব বেশি ওয়েল অফ পরিবার থেকে তারা আসেনি, ওই স্টুডেন্ট
স্টুডেন্টগুলোকে বাধ্য হয়ে হলে থাকতে হচ্ছে, তাকে যে এভাবে করে এক্সপ্লয়েট করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণ নীরবতা পালন করছে, এই বিষয়গুলো আসলে আমার মধ্যে আলোড়ন তৈরি করে। তো খুবই স্বাভাবিক প্রক্রিয়াতেই আমি এই গণরুম গেস্ট রুম বা ক্যাম্পাসের ভিতরে যে একটা অনিয়ম, সেগুলো নিয়ে আমি কথা বলতে থাকি। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের একটি ব্যাপক ভূমিকা ছিল এবং আপনি সেখানে ফ্রন্টলাইন লিডারশিপ আপনি ছিলেন। তো সেই জায়গায় যদি এই ধরনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়েছে এবং একই সাথে যদি অভ্যুত্থানের সময়কার কোনো বিশেষ মুহূর্ত বা বিশেষ সময় আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। না, অভ্যুত্থানের সময়টা আসলে অনেক বিশেষ মুহূর্ত ছিল, এগুলো সব ধরে ধরে বলাটা অনেক কঠিন। যেমন আসলে অনেক কঠিন, কারণ অভ্যুত্থানের যে সময়টা, আমরা তো আগে কখনোই এই পরিস্থিতিটার মোকাবেলা করিনি। যেমন আমি ছোটবেলা থেকে অনেক বইপত্র পড়তাম, কিন্তু বইপত্র তো পড়ার মতোই, বইপত্রের যে ইভেন্ট গুলা কখনো তো সামনে দেখিনি। কিন্তু দেখা গেছে যে এই অভ্যুত্থানের সময় যখন ইন্টারনেট শাটডাউন হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে আমি যখন যে ফিলিস্তিনের গল্পগুলো পড়েছি, সেই গল্পগুলো কিন্তু আমার মনে হচ্ছে আমি ওই গল্পগুলোর মধ্যে বাস করছি, মানে কানাফানির ছোট গল্পগুলোর মধ্যে বাস করছি। বা ছিল আক্তারুজ্জামান ইলিয়াসের একটা ছোট গল্প ছিল রেইনকোট নামে। আমার মনে হচ্ছে ওই রেইনকোটের যে বাস দিয়ে যে যাত্রাটা, ওই আমার মনে হচ্ছে আমি ওই বাস জার্নিটার মধ্যে আছি। তো অনেক আসলে ছোট 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 ইভেন্ট আমি যেগুলো বইয়ে পড়েছি, সেগুলো আমি যাপন করেছি জীবনে। তো এগুলো খুলে বলা অনেক কঠিন, তবে আমি বলবো যে অভ্যুত্থানটা সবকিছু মিলাই একদমই ভিন্ন, একদমই অন্যরকম একটা বাস্তবতা ছিল। আর বিশেষ করে এত মানুষের মৃত্যু তো আমরা কখনোই কল্পনাও করতে পারিনি। তো এটাকে আসলে কখনো অন্য কিছুর সাথে তুলনা করা বা অন্য কিছুর দিয়ে উপমা ইউজ করে বুঝানো, এটা খুবই কঠিন আর কি। এর সাথে প্রাসঙ্গিক যদি একটা বিষয় বলতে চাই, যে অভ্যুত্থান নারীদের যে ভূমিকা এবং অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখি যে নারীদের অংশগ্রহণ, সেটি হচ্ছে স্টেট পর্যায়ে কিংবা পলিসি মেকিং পর্যায়ে অংশগ্রহণের মাত্রাটা অনেক বেশি কমে যায়। তো এই জায়গায় আসলে পূর্ববর্তী সময় অভ্যুত্থানকালীন এবং পরবর্তী সময় আসলে কেন এই ধরনের বিষয়গুলো আসে, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আসলে পাওয়ারের প্রশ্ন। বা যখন আপনার মাঠে রাজনীতি করা বা মাঠে আন্দোলন করার প্রয়োজন ছিল, আমরা তো গত 6-7 বছরে ক্যাম্পাসে আছি 2019 সাল থেকে। তো 19 সাল থেকে 24 সাল পর্যন্ত কিন্তু আমরা ক্যাম্পাসে রাজনীতি করেছি, ক্যাম্পাসে মুভ করেছি, বিভিন্ন সময়ে ছাত্রলীগের হুমকি সম্মুখীন হয়েছি, টিটকারির সম্মুখীন হয়েছি। কিন্তু আমাদের যে প্রশ্নটা আসলে ডিল করতে হয়নি, সেটা হচ্ছে ক্ষমতা প্রশ্ন। আমরা সবাই কিন্তু একটা ইকুয়াল জার্নির মধ্যে ছিলাম ক্যাম্পাসে। আমরাও যেভাবে করে একটা আক্রমণের শিকার হতাম, ছাত্র দলও কিন্তু একই রকমের আক্রমণের শিকার হচ্ছে। সো এই যে একটা ঐক্যতান সবার মধ্যে তৈরি হয়েছিল, সে ঐক্যতানটা কিন্তু এই অভ্যুত্থানের একটা গতিমুখটা তৈরি করে। সবাই কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়ে। এবং নারীরা, আপনি যদি এখানে দেখেন, নারীরা প্রথমে কিন্তু এই অভ্যুত্থানে বা এই আন্দোলনে এসেছিল কোটার প্রশ্নকে সামনে রেখে, যে পরিমাণ সোশ্যাল ইনজাস্টিস আসলে এই কোটাকে কেন্দ্র করে হচ্ছে। আবার নারী কোটা যে 10%, সেটাও অনেক নারীর কাছে আসলে একটা বোঝার মতো মনে হচ্ছিল, যে আমাকে আসলে এই কোটার মাপেই মাপা হচ্ছে। তো নারীদের মধ্যেও কিন্তু একটা ওই যে বাধাটাকে ভেঙে ফেলা, যে আমি কোটাটাকে চাই না। তো সেই জায়গা থেকেও কিন্তু প্রচুর মেয়েরা রাস্তায় নেমেছে। আর অনেক সোশ্যাল ইকোনমিক্যাল ডাইনামিক্স তো এখানে আছেই। তো কিন্তু যখন নারীদের উপর গত 15 তারিখে হামলা হয়, তখন কিন্তু আসলে ডাইনামিক্সটা একদমই চেঞ্জ হয়ে যায়। এবং আমি মনে করি যে ঢাকা শহরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সামনে ভিসি চত্বরে মেয়েদের উপর হামলা হয়, তখন অ্যাকচুয়ালি পুরা সারা বাংলাদেশে মেয়েদের মধ্যে কিন্তু একটা ঐক্যতান সেই জায়গা থেকে তৈরি হয়েছিল। এবং এটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ততার বিষয় ছিল, সবাই কিন্তু যার যার জায়গা থেকে একদম স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমে আসে। এবং আরেকটা বিষয় ছিল যে ছেলেদের টার্গেট করে যেভাবে করে হামলাগুলো করা হচ্ছিল, বা সেটা কিন্তু আমরা দেখেছি মেয়েরা কিন্তু এক ধরনের ঢাল হয়েছিল, তাদের ভাইদের সামনে ঢাল হয়েছিল এই অভ্যুত্থানে। কারণ স্বাভাবিকভাবেই যখন কোনো বাসায় রেড হচ্ছে, তখন ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বা ছেলে যে স্টুডেন্টরা তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই তুলনায় কিন্তু মেয়েরা, আমি বলতে পারি যে মেয়েদেরকে তো পুলিশ সরাসরি জেলখানায় নিয়ে যাচ্ছে না। অনেক মেয়ে ছিল, কিন্তু মেয়েদের উপর তুলনামূলক এখানে একদম স্টেট অ্যাপারেটাস সরাসরি ওভাবে কিন্তু ফাংশনটা করে নাই। যার কারণে অনেক মেয়েরা একদমই ইন্টারনালি তারা কিন্তু দেখা যাচ্ছে একটা চেইন তৈরি করে ফেলে। দেখা যাচ্ছে আন্দোলনের সময় একদম মাঠে বিভিন্ন সময় পানির বোতল নিয়ে হেল্প করতে চলে আসতো, বা দেখা যাচ্ছে নানান ভাবে কিন্তু এখানে একটা মাঠে উপস্থিত থাকতো। তো এই বিষয়গুলো কিন্তু মেয়েদের উপস্থিতিগুলো বাড়াতে অনেক সাহায্য করেছে। এবং আমি মনে করি যে একটা বড় শক্তি হচ্ছে আসলে স্বতঃস্ফূর্ততা।
কিন্তু অভ্যুত্থানের পরে যেটা হয়েছে যে মেয়েরা তো আসলে সেই অর্থে সংগঠিত কোনো শক্তি না, সবাই আসলে এখানে, ছেলেরাও ছিল না, সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। কিন্তু 5 আগস্টের পরে যেহেতু এখানে ক্ষমতার প্রশ্নটা সামনে চলে আসে, তো ক্ষমতা তো স্বাভাবিকভাবে ইট হ্যাজ এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আসলে এখনো পর্যন্ত অভ্যস্ত হতে পারিনি এই ল্যাঙ্গুয়েজটাতে। তো এই ল্যাঙ্গুয়েজটাতে একটা মেয়ের এই ধরনের ক্ষমতা কাঠামোতে, যে একে তো সে নারী, মানে পুরুষের থেকে সে ক্ষমতা কাঠামোতে নিচে অবস্থান করে, তার পক্ষে আবার 2-3 ধাপ পাড়ি দিয়ে যখন হচ্ছে ক্ষমতার প্রশ্নটাকে ক্লেম করতে হবে, এটা অনেক জটিল একটা প্রক্রিয়া, যার জন্য আসলে আমাদের সমাজ, আমাদের রাজনীতি এখনো পর্যন্ত আমি দেখিনি যে প্রস্তুত হয়েছে। এই অভ্যুত্থানটা আমাদের জন্য একটা শিক্ষা, হয়তো সামনে কোনো একটা সময় মেয়েরা আবার রিক্লেম করতে পারবে। তো প্রশ্নটা আসলে ক্লেইমের, আমরা আসলে ক্লেম করতে পারিনি। তা সম্প্রতি নারী কমিশনের রিপোর্ট বাতিল সংক্রান্ত আপনার একটা মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? মানে নারী কমিশনের রিপোর্ট নিয়ে আমাকে যেমন জিজ্ঞেস বলা হয়েছে যে আমি এই ধরনের মেয়েদেরকে সাপোর্ট করছি কেন, যারা আসলে সমাজের মধ্যে ভাঙন ধরাতে চায়। আমাকে সরাসরি ওভাবে করে আসলে টার্গেট করা হচ্ছিল। তো আমি এই জিনিসটাকে একই সাথে পলিটিক্যালি, একই সাথে সোশ্যালি আমি এখানে রিড করার চেষ্টা করি। প্রথমত, নারী কমিশন ছাড়াও এখানে আরো 10টা কমিশন ছিল, এবং 10টা কমিশনের রিপোর্ট যদি আপনি দেখেন, আমি বলবো যে অনেক অনেক ধরনের কথাবার্তা কিন্তু এই রিপোর্টগুলোতে লেখা আছে। আমি অনেক ধরনের উদাহরণ দিয়েছি, যেমন স্থানীয় সরকারের কথা আমি বলেছি, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কথা বলেছি। এই যে তারপর অনেকগুলো রিপোর্টে দেখা গেছে যে এমন অনেক ধরনের আপনার প্রস্তাবনা আছে যেগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব না। এখন ইউনূস সরকার বা এখানে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সবাই যেটাতে ঐক্যমত হবে সেটাই শুধুমাত্র বাস্তবায়ন হবে। সেটা না করে যখন পুরো কমিশনের রিপোর্টটাকে বাতিল করার কথা বলা হলো, তখন আমার কাছে এটা স্বাভাবিকভাবেই একটা কোশ্চেন তৈরি হয় যে যদি নারী কমিশন এখানে বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু অন্যান্য কমিশনগুলো বাতিল হওয়ার এখানে গ্রাউন্ড তৈরি হয়। তো নারী কমিশনটাকে শুধুমাত্র নারী বলে আমি আলাদা করে ট্রিট করবো, বাকি সবাই বসে থাকবে, বিষয়টা তো এরকম না। বরং দেখা যাবে এটার ফলে সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেগুলোকে নিয়ে কিন্তু বড় ধরনের কোশ্চেন ওঠার সম্ভাবনা ভবিষ্যতে আছে। সেই জায়গা থেকে আমি একটা কথা এখানে বলেছি যে নারী কমিশন বাতিল হলে প্রত্যেকটা কমিশন বাতিল হওয়ার এখানে কিন্তু যৌক্তিকতা আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে নারী কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা হচ্ছে শুধুমাত্র এই যে 10-12 জন নারী যারা এই কমিশনের সাথে যুক্ত, তাদেরই হচ্ছে পুরোপুরি একটা লায়াবিলিটিস তাদের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। এখন তাদের এখানে অনেক ধরনের দাবি দেওয়া, যেগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবেও একমত না, কিন্তু আমার একমত না থাকাটা আমি মনে করি না যে কমিশনের রিপোর্টটাই বাতিল করে দেওয়ার একটা যৌক্তিকতা তৈরি করে। দ্বিমত আছে বলেই তো আসলে এখানে ঐক্যমত কমিশন হয়েছে। এখন এই এই যে রিপোর্টগুলো হয়েছে, সেখানে মধ্যে দেখা যাচ্ছে সরকারের প্রতিনিধি আছে, ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধি আছে, সোসাইটির বিভিন্ন সেকশন অফ পিপল থেকে হচ্ছে এখানে প্রতিনিধি দেওয়া হয়েছে। এবং তারা যখন রিপোর্টটা তৈরি করেছে, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে যিনি এখানে প্রতিনিধি আছে, সবাই কিন্তু দেখা যাচ্ছে এখানে সমানভাবে স্বাক্ষর করেছে এই রিপোর্টটাতে। স্বাক্ষর করার পরেই কিন্তু রিপোর্টটা গ্রান্টেড হয়। এটা তো অনেকগুলো প্রসেস পার হয়ে রিপোর্টটা আসলে তৈরি হয়। এখন লায়াবিলিটিস থাকলে একদম শুরুতেই কিন্তু সরকারের এই লায়াবিলিটির কোশ্চেনটা আসে, যে শুরুতে যদি বাতিল করার থাকতো, এই কমিশনের বিষয়ে কোশ্চেন থাকতো, তাহলে তো একদম শুরুতেই এই কথাগুলো বলা যেত। কিন্তু রিপোর্ট তৈরি হওয়ার পর যখন হচ্ছে আপনি রিপোর্টের আমি এটা ভালো লাগে নাই তাই আমি এটা বাতিল করে দিতে হবে, এই ভিত্তিতে আগাবেন, তখন কিন্তু একটা মুখোমুখি অবস্থানে একটা পরিস্থিতি থাকে। আর বিশেষ করে আমি একটা প্রশ্ন এখানে তুলেছি যে নারী কমিশনে যে 10-12 জন নারীরা ছিল, তাদেরকে যেভাবে করে এখানে টার্গেট করে একটা রীতিমতো হচ্ছে যে মানে একটা রীতিমতো অ্যাটাক করা হচ্ছে, ওই নারীরাও তো এখানে এমন অনেক ধরনের কি বলা যায় দাবি দাওয়া তো এখানে উপস্থাপন করেছে, যেগুলো আসলে সমাজের মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে। এখন আপনি বলছেন যে তারা আসলে কোনোভাবে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করে না, তাদেরকে সেগ্রিগেট করে আমি শুধু গালিগালাজ করছি, বাকি মেয়েদেরকে আমি কোনো গালিগালাজ করছি না। মানে এটা তো হয় না। প্রথমত প্র্যাকটিক্যালি এই ঘটনাগুলো ঘটে না। কোনো না কোনো ভাবেই কিন্তু সোসাইটির মধ্যে নারীকে ওভাবে উপস্থাপন করার, নারীকে খুব আজে বাজে ভাষায় কথা বলার মতো করে উপস্থাপন করার রাস্তাটা তৈরি হয়ে আছে বিধায় আপনি ওই মেয়েগুলোকে টার্গেট করতে পারছেন।
তো আমার প্রশ্নগুলা বা আমি আমার কোশ্চেনগুলো ওই গুটি জায়গা থেকে কয়েক রেখেছি। দাবির প্রেক্ষিতে আমাদের টার্গেট হ্যাঁ। করা, এটা তো আসলে এটা তো অন্যভাবে আসলে নিতে এক পারে। ধরনের লিঞ্চিং করা। আমি মনে করি, আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বলার প্রয়োজন মনে করেছি, কারণ কোনো কিছুই তো আসলে এক দুইজনের উপর থেমে থাকে না। এগুলো আমরা আগেও দেখেছি। আওয়ামী লীগও দেখা যেত আগে, প্রথমে বলতো যে জামাত শিবির, পরে 2 দিন পর কিন্তু ছাত্র দলকেও ধরলো, এরপর 2 দিন পর হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোকেও ধরলো। তো সবাইকে তো আস্তে আস্তে টার্গেট করে। এখন যে কোনো কিছুর বিরোধিতা করার তো একটা প্রক্রিয়া থাকে। আমরা যখন কথা বলেছি, আমরা সোজা ভাষায় এটাই বলেছি, যে কোনো কিছু বিরোধিতা করার, দ্বিমত পোষণ করার একটা প্রক্রিয়া থাকে। আবার রাজনৈতিক মঞ্চে উঠে গালিগালাজ করার কোনো প্রক্রিয়া না। তো পরবর্তীতে যদিও ওনারা ক্ষমা চেয়েছেন সেই কথাটার জন্য, এবং আমিও আমরা সবাই সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন জিনিসটা মিটিগেট হয়েছে। তবে আমি যেটা বলতে চাই স্পেসিফিক্যালি, যে নারীরা কিন্তু ভয়েস রেজ করবে। আপনি এখন আগের দুনিয়াটা আর নাই। আচ্ছা, রাষ্ট্রের এখানে দায়বদ্ধতা কিংবা নিরপেক্ষ একটা ভূমিকা পালন করার নারীদের ক্ষেত্রে সেটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করুন বা কি করা উচিত আসলে, বা রাষ্ট্র কতটা? আমরা তো এই গত 9 মাসে প্রচুর প্রশ্ন তুলেছি। সত্যি বলতে কতটুকু পেয়েছি এই কোশ্চেনটা অবশ্যই থেকে যায়, কিন্তু আমরা কিন্তু সরকারের কাছে প্রচুর প্রশ্ন তুলেছি। আমি কিন্তু সরকারের কাছে যেটা যেটা বলতে, মেয়েরা গিয়ে ইচ্ছাগুলা কি, মেয়েরা গিয়ে কি কেউ বলেছে না আমাকে উপদেষ্টা বানিয়ে দাও? মেয়েদের পক্ষ থেকে কিন্তু ওই ধরনের নাই। মেয়েরা এজ এ হোল, আপনি যদি কনসার্ন গুলো শুনেন, মেয়েদের কথা হচ্ছে আপনারা সেফটি ইনশিওর করেন। আমি যাদের রাস্তায় সাউন্ডলি আমি হাঁটতে পারি, আমি নিজের ডিগনিটি নিয়ে চলতে পারি, এই পথটা হচ্ছে সরকারের তৈরি করে দেওয়া উচিত। কারণ 5 আগস্টের যে অভ্যুত্থান, এটার পিছনে তো মেয়েদেরও একটা বড় ধরনের অবদান আছে। এখন আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে যখন মেয়েদেরকে এভাবে করে ভিলিফাই করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাস্তাঘাটে হেনস্থা করা, সেটা যে কারণেই হোক, আমি ধরে নিলাম যে যাকে মারধর করা হচ্ছে সে একজন প্রস্টিটিউট, কিন্তু তার জন্য তো তাকে এভাবে, মানে এই যে মেয়েদেরকে ওপেনলি ধরে ধরে মারধর করার একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, সেটাকে অ্যাজ এ হোল সোসাইটির মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি করে। আমরা মনে করি যে গভর্নমেন্টকে এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। অ্যাড্রেস করে এই বিষয়গুলো যদি সরকার পক্ষ থেকে অ্যাকশন নেওয়া হয়, তাহলে কিন্তু একটা সমতা তৈরি হয় সোসাইটির মধ্যে। আমি রাস্তাঘাটে চলতে গেলে একজন পুরুষ দেখা যায় আরেকজন মহিলার দিকে তাকানোর ক্ষেত্রেও সে কিন্তু রাষ্ট্রের যে একটা এখানে রুলস রেগুলেশনের কথা তার মাথায় আসে, বা মিনিমাম তার সে এটার জন্য যে শাস্তি পাইতে হবে তাকে, এটাও কিন্তু তাদের মাথায় আসে। সো এই জায়গাগুলো আসলে। আচ্ছা, আপনার নিজের কি কখনো মনে হয়েছে যে আপনি ব্যবহৃত হয়েছেন? না, আমি আমার জীবনের যত সিদ্ধান্ত ওইগুলো তো আসলে নিজে থেকে নিয়েছি। কখনো আরেকজনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তো আসলে আমি এখনো পর্যন্ত জীবন কাটাচ্ছি না অন্তত। সেক্ষেত্রে কে ব্যবহার করেছে, কে ব্যবহার করায়নি, এই প্রশ্নগুলো আমার কাছে খুবই গৌণ প্রশ্ন। বরং আমি এখনো পর্যন্ত এমন কোনো কাজ আমি করিনি যেটা আসলে আমি অবচেতন ছিলাম। সবসময় আমি সচেতন ভরসাতে আমার সব সিদ্ধান্ত নিয়েছি। তো ব্যবহার করে হয়েছি, এটা আসলে আমার কাছে মনে হয়নি। অভ্যুত্থানের পূর্ববর্তী সময়েও আপনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে সবসময় ছিলেন, তো ওই সময়টাতে আসলে কখনো ভয় কাজ করতো না, বা ভয় কাজ করলে সেগুলো আসলে কিভাবে ওভারকাম করতেন? ভয় কাজ করতো না, না ওই স্টেটের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, বা হচ্ছে ওই সময়টা তো ভয়ের একটা পরিবেশ ছিল তখন আসলে। না, ভয় আসলে কাজ করতো না, হতাশা কাজ করেছিল একটা পর্যায়ের পরে। বিশেষ করে 2024 সালের যখন 7ই জানুয়ারি ইলেকশনটা হয়, 7ই জানুয়ারি ইলেকশন আগে কিন্তু আমি তো তখন ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম। তো আমরা দীর্ঘ 3-4 মাসের উপরে আমরা হচ্ছে আন্দোলন করছিলাম তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তো যখন 7 জানুয়ারি ইলেকশনটা যেদিন হলো, আমরা বুঝতে পারছিলাম, মানে আমি সেদিনও মিছিল করি, 7 জানুয়ারি ইলেকশন দিনেও আমরা একটা বড় মিছিল করেছিলাম প্রেস ক্লাবে, কিন্তু রাস্তায় আসলে কোনো মানুষই ছিল না, একদমই কেউই ভোট দিতে বের হয়নি, খুবই গুমোট একটা পরিবেশ হয়েছিল। এবং দিন শেষে সন্ধ্যা 7টা-8টার দিকে যখন ভোট ঘোষণা করা হচ্ছে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বা দেখানো হচ্ছে, ওই সময় আসলে আমাদের মধ্যে যে একটা হতাশা, মানে ওই সময়ের পর আমি প্রচুর হতাশ হয়ে পড়ি। রাজনৈতিক কর্মীদের তো আসলে হতাশ হয়ে চলে না, এটা সত্যি কথা। কিন্তু শেখ হাসিনা জীবনটাকে এতটাই হোপলেস করে ফেলে, সবাই প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে এতটা ফ্রাস্ট্রেটেড করে ফেলে যে এটা কিন্তু আমাদের সবার উপর প্রভাবটা পড়ছিল। কিন্তু কখনো মনে হয় না যে ভয় পাচ্ছি বা এরকম কিছু। আচ্ছা, আপনার এই যে লড়াই সংগ্রাম, তো এই সময়টাতে আসলে পারিবারিক ভাবে কোনো চাপ বা হচ্ছে সহযোগিতা বা হচ্ছে অসহযোগিতা বা কি ধরনের অভিজ্ঞতা ছিল? কখনো চাপের মুখোমুখি হয়েছেন কিনা, বা অসহযোগিতা?
আসলে সবার অভিজ্ঞতাই খুব বেশি কাছাকাছি হয়। আমাদের তো আসলে রাজনৈতিক পরিবার না। মানে পড়াশোনা করেছে, মানে ব্যবসাপাতি করে। আমাদের পরিবার হচ্ছে একটু সিকিউর লাইফ কাটাতে যায়, বাকি সাধারণ উচ্চ মধ্যবিত্ত পরিবারের মতোই আমার পরিবার। তো আমার আব্বা আম্মা, আল্লাহ রহমতে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি, আমার ব্যাপারে সবারই একটা কমন ধারণা হচ্ছে আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারি, নিজের নিজের চলার পথটা নিজে ঠিক করে নিতে পারি। অতটুকু কনফিডেন্স আসলে আমার ফ্যামিলির আছে। সেই জায়গা থেকে আবার একটা ভরসাও আসলে আমার উপর আছে যে আমি যাই করি না কেন অন্তত ভালোর জন্যই করব, খারাপ কাজ কখনোই করব না। কিন্তু এই যে পরিবারের ভিতরে যে একটা ভয় আবার কাজ করে, সেটার জন্য অনেক সময় বাধা দিয়েছে, মানে বাসায় রাগ করেছে। এই আন্দোলনের সময় যেটা হয়েছে অনবরত বাসায় অনেক কথা কাটাকাটি হতো। কিন্তু এগুলা মানে সবকিছু আসলে পার্ট অফ লাইফ, মানে এবং পরিবারও কিন্তু আমাদের জীবনের অংশ, একই সাথে দেশও আমাদের জীবনের অংশ। তো দুইটাকেই আমি মনে করি আর কি, যে পরিবার আমার পরিবারও এটা বুঝে, এরকম না যে আমার পরিবার, আমার আব্বা ভাই দুইজনই আমার প্রতি অনেক বেশি সাপোর্টিভ। আচ্ছা, আপনি এর আগে ছাত্র ফেডারেশনে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তারপর আপনি বৈষম্য ছাত্র আন্দোলন ওখান থেকে আবার ছেড়ে আসলেনই বা কেন? এরপর পরবর্তী দেখা গেল যে সবাই যখন বৈষম্য বিরোধী থেকে এনসিপিতে গেল, কেউ ছাত্র সংসদে গেল, আপনি কোথাও গেলেন না, কোনো রাজনৈতিক দলের সাথেও গেলেন না। এটা কেন? আপনার আদর্শের সাথে মেলে না নাকি? আসলে কি কারণে বা ছেড়ে আসা হবে কেন? আদর্শ আসলে আমার কাছে বড় প্রশ্ন না, সত্যি কথা বলি। সাধারণত লেফটিস্ট অর্গানাইজেশনের ব্যাপারে সবাই ভাবে যে খুব মোরালিস্ট হবে, অনেক বেশি হচ্ছে আদর্শের জন্য জীবন দিয়ে দিব। আমি ওই টাইপের মানুষ না, সত্যি বলতে। আমি প্র্যাকটিক্যালিটি চিন্তা করি, যে কোনো বিষয় প্র্যাকটিক্যাল সেন্সে বোঝার চেষ্টা করি যে এই ঘটনাটা ঘটলে কতটুকু ফিজিবল হবে, আর ফিজিবিলিটি কোনটার বেশি। তো যখন আমি ছাত্র ফেডারেশনে গিয়েছিলাম, আমি খুবই জেনে বুঝেই গিয়েছিলাম। ছাত্র ফেডারেশনে আউট অফ ফ্লো আমি চলে যাইনি। ছাত্র ফেডারেশনে যাওয়ার আগে আমি বেশ 2-3টা ছাত্র সংগঠনের সাথে আমার পরিচয় ছিল, এবং রীতিমতো মানে এই সেন্সটাই করেছিলাম যে আমার আসলে ছাত্র ফেডারেশন করাটাই আমার কাছে সব থেকে বেশি সুইটেবল মনে হচ্ছে। সেই জন্য আমি কিন্তু এই সংগঠনে আসি। পরবর্তীকালে আমার ছাত্র ফেডারেশন করাকালীন সময়ও কিন্তু দেখা গেছে যেটা হয়েছে, রাজনীতির খুবই খারাপ একটা সময় ছিল, সব ছাত্র সংগঠনে কিন্তু লোকজন তেমন নেই। আবার আমি পড়তাম বায়োকেমিস্ট্রিতে, তো স্বাভাবিকভাবেই কিন্তু ছাত্র সংগঠনে একটা পরিবেশ, মানে মানুষ নাই, একটা খুবই বাজে পরিবেশ। ওই সময় কিন্তু আমরা ছাত্র সংগঠনের হাল ধরেছিলাম। ওই ক্রাইসিস মোমেন্টও আমরা কিন্তু বায়োকেমিস্ট্রি পড়া সত্ত্বেও আমার যে প্রেসিডেন্ট ছিল আরমান ভাই, আমরা হালটা ধরেছিলাম। এইটা কিন্তু ভিতর থেকে আসে। আমি হচ্ছে আউট অফ নোহোয়্যার হচ্ছে এমনি চলে যেতাম, ফ্লোতে চলে যেতাম, তাহলে কিন্তু ওই ডেডিকেশনটা আমার ভিতর থেকে আসতো না। আমি যেহেতু এজ এ চয়েস, বাই চয়েস আমি গিয়েছিলাম, তাই ওই সংগঠনে যাওয়ার সাথে যা যা ক্রাইসিস, ওগুলো কিন্তু আমার মোকাবেলা করে আসলে এখনো একটু পর্যন্ত আসতে হয়েছে। একই ঘটনা আবার বৈষম্য বিরোধীর ক্ষেত্রে, যখন আমি ছাত্র ফেডারেশন থেকে আমি যখন অব্যাহতি নিচ্ছিলাম, তখনও কিন্তু আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম। আমি কিন্তু সবার সাথে ওভাবেই কথা বলেছি যে কেন আমি ছাত্র ফেডারেশন ছাড়ছি। ছাত্র ফেডারেশনের যার নেতৃত্ব, তাদের সাথে আমার কথা হয় যে আমি আসলে অভ্যুত্থানের পরে, এটা অনেকেরই হচ্ছে এখনো পর্যন্ত, এই সমস্যাটা হচ্ছে যে অভ্যুত্থানের পরে আসলে আগের অবস্থায় ফিরে যাওয়া, এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি খুবই ইয়েতেও আছি যে একটা হয়তো এই ইয়াং জেনারেশনের একটা বড় অংশ তারা আস্তে আস্তে হয়তো নিয়েও যেতে পারে যদি বর্তমান পরিস্থিতি ভাবে করে চলতে থাকে। কিন্তু আমি তখন ফিল করেছিলাম যে বাংলাদেশটাকে আসলে চেঞ্জ করা দরকার, এবং এখনো পর্যন্ত ফিল করি। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি দায়িত্বও নিয়েছিলাম কিন্তু সেজন্য, যে আমি যেহেতু রিফর্মিস্ট লাইনের লোক, তো এবং সব থেকে বেশি রিফর্মেশন আমার মনে হচ্ছে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যদি যুক্ত হই তাহলে করতে পারবো। এখন এসে আবার আমার ডিফারেন্ট মনে হচ্ছে যে আসলেই আমি যে ফর্মে চিন্তা করেছিলাম ভবিষ্যতে কোনো বড় রাজনৈতিক শক্তির নেতৃত্বে নিজেকে দেখতে চান, নাকি আসলে সবসময় দল নিরপেক্ষ থেকেই কাজ করতে চান, বা আসলে না ওরকম আপাতত পর্যন্ত কোনো চিন্তা নেই যে দল নিরপেক্ষ। রাজনীতি আসলে আমি মনে করি যে বাংলাদেশে যে কোনো সচেতন নাগরিক তাদের আসলে রাজনীতির সাথে যুক্ত থাকা উচিত। যেমন ইউকেতে হয় বা ইউএসএ তে হয়, সবাই দেখা যায় চাকরি করছে, একই সাথে কোনো না
কোনো পার্টির কার্ড সে কিন্তু কিনে রাখে, মানে পার্টির মেম্বারশিপ ফর্ম সে ফিল আপ করে রাখে। তো বাংলাদেশেও তো এরকম হওয়া উচিত। আপনি চাকরি করছেন কিন্তু আপনি একটা পার্টির মেম্বার হয়ে থাকলেন, এটাতে তো পার্টি তো আপনার দেশ চালাবে, তো আপনার তো এই বিষয়টার সাথে বাংলাদেশকে তো অ্যাডাপ্টেড হওয়া জরুরি। বরং বর্তমান যে প্রক্রিয়ার মধ্যে আবার বাংলাদেশ এন্টার করছে, সেই প্রক্রিয়াটা আমি মনে করি যে বিধ্বংসী, যেখানে একটা রাজনীতি বিরোধী পরিবেশ তৈরি হচ্ছে। তো এটা সিনক্রোনাইজেশন হওয়ার মধ্যে আমাদের যে বিভিন্ন সোশ্যাল সার্কেল গুলো, আমাদের বলতে পারি যে আমাদের যারা হচ্ছে নাগরিক সমাজ বা এখানে তথাকথিত পলিটিক্যাল গ্রুপ অফ সেকশন অফ পিপল, তাদের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এবং সেটা আসলে সামাজিক পরিবর্তন এবং এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু আমি নিজেকে আসলে পলিটিক্যাল বিং মনে করি না, কোনোভাবেই মনে করি না, এবং দল নিরপেক্ষ তো এখনো পর্যন্ত দল নিরপেক্ষ আছি, ভবিষ্যৎ বলে দিব। এখন আমি যেহেতু কোনো পাথের দিকে আমি যাচ্ছি না, বা মনে করছি যে এই যে এখন যে পরিস্থিতি আছে এটা আমার জন্য সব থেকে সুইটেবল বর্তমান সময়ে। আরো সময় আছে, আমার বয়স আর কতই বা, আস্তে ধীরে পেছনের দিকে তাকালে কখনো কি মনে হয় যে এই সিদ্ধান্তটি না নিলেই পারতাম, বা এটা পরিবর্তন যদি যাওয়ার সুযোগ থাকতো পরিবর্তন করতে, এরকম কোনো বিষয় আছে মনে হয়? মানে জীবনের কোনো একটা সিদ্ধান্ত, হ্যাঁ ওইটা অনেক ডিফিকাল্ট। যেমন মানে বায়োকেমিস্ট্রি পড়াকালীন মনে হইতো যে এই সাবজেক্টটা পড়ে আমি আমার জীবনটা শেষ করে ফেলছি, কারণ আমাদের বছরে 3.5 মাস পরীক্ষা আর 2.5 মাস ফাইনাল পরীক্ষা। এটাতে মানে বছরের 12 মাসের মধ্যে 7 মাস পরীক্ষা থাকে একটা ডিপার্টমেন্টে। তো ওই ডিপার্টমেন্টের মানুষের জীবন আসলে কেমনই বা হবে। তো ওই একসময় এটা মনে হইতো। আবার হচ্ছে রাজনীতির ক্ষেত্রে মনে হইতো যে আমরা যদি একটু বেটার পরিবেশ পাইতাম ক্যাম্পাসে, হয়তো একটু একটু বেটার, একটু ইউনিভার্সিটি একটু ভাইব্রেন্ট হইতো, আমরা যদি একটু বেটার কিছু করতে পারতাম। আমার মনে হয় যে আমি কখনো রিগ্রেট করি না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি সবসময় মনে করি যে ইউনিভার্সিটির অনেক পটেনশিয়াল, কিন্তু সমস্যা হচ্ছে এক্সট্রিমলি পলিটিসাইজড, এক্সট্রিমলি প্রশাসন মানে মানে বুঝেও না। আমি খুবই ডিপলি দেখেছি যে আসলে যে পরিমাণ মেরিটোক্রেসি এখানে প্র্যাকটিস হওয়ার কথা, সেটা আমি এই ক্যাম্পাসে দেখিনি। তো আমার মনে হয় যে পরিবর্তনটা করতে হবে, মানে যে কোনো কিছু মনে হয় এইটার মধ্যে এই পরিবর্তনটা আনতে হবে। কিন্তু কেন আমি এখানে আসলাম, এই বিষয়গুলো হয় মাঝে মাঝে মনে হয়, আবার ঠিক হয়ে যায়, কিছুই মনে ঠিক হয়ে যায়, এটা আর কি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আপনার জুলাইয়ের সহযোদ্ধারা কিংবা যারা তখন ছিল একসাথে তারা বদলে যাচ্ছে? মানে পিপল ডু চেঞ্জ, এটা নিয়ে তো এত হওয়ার কিছু নেই, সেন্টিক হওয়ার কিছু নেই। তো আমার মনে হয় যে পিপল ডু চেঞ্জ, সো পরিবর্তনটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আর কি ধরনের পরিবর্তন প্রত্যাশা করছেন? অবশ্যই পজিটিভ পরিবর্তন। বাংলাদেশের যদি তরুণদের মধ্য দিয়ে একটা ভালো নতুন রাজনীতির সূচনা হয়, হয়তো একদম 100-100 সব পরিবর্তন হয়ে যাবে না। যেটা ম্যান পাওয়ারের রাজনীতি ছিল সেটা তো এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না। আমরা তো অনেক লম্বা লম্বা কথা বলেছিলাম যে এখানে কি হবে, পলিসি বেসড রাজনীতি হবে, এই রাজনীতি হবে, সেই রাজনীতি হবে। ওই রাজনীতি পর্যন্ত যেতে বাংলাদেশে অনেক সময় লাগবে। কিন্তু কিছু হয়তো পরিবর্তন আসতে পারে, বাংলাদেশে কিছুটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে। এগুলো আসলে সময় লাগবে, আমি মনে করি 10-15 বছর সময় লাগবে। ততদিন পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আর তরুণদের বিষয়ে আমি যেটা মনে করি, অবশ্যই সততা খুব গুরুত্বপূর্ণ। কারণ আওয়ামী লীগ আসলে দিন শেষে কেন এই পরিস্থিতিটার মধ্যে পড়লো, তার একটা বড় কারণই তো ছিল বাংলাদেশে সে ভয়াবহ পরিমাণ দুর্নীতি করে এবং মানুষকে সে অসৎ করে ফেলেছে। সমস্যাটা তো এখানে যে সোসাইটিকে ভিতর থেকে অসৎ করে ফেলেছে। সবাই আসলে খুবই একদম সেলফ সেন্টার্ড ওয়েতে কিন্তু চিন্তা করে সোসাইটির মধ্যে। এই বিষয়গুলো তো আসলে আমাদের পুরো রাষ্ট্র কাঠামো এটার জন্য দায়ী। এখন তরুণরা তো আজকে এসে দায়িত্বটা নিচ্ছে কি, এগুলো পরিবর্তনের, কিন্তু তরুণরাও যদি এই বিষয়গুলোর সাথে মিশে যায়, এই স্রোতে গা ভাসিয়ে দেয়, তাহলে এই পরিবর্তনগুলো আমি মনে করি না যে আগামী 100-150 বছর দেখতে পারবো। তো এই বিষয়গুলোর সাথে সংগ্রাম করে যেতে হবে, কথা বলে যেতে হবে, এবং যতদিন না পর্যন্ত পরিবর্তনটা আসলেই আমরা একটা ফসল দেখতে পারছি, কথাগুলা বলে যাওয়াটা গুরুত্বপূর্ণ। তো মানে যেভাবে বলা হচ্ছে সবাই বদলে যাচ্ছে, এই হচ্ছে এটা ইনএভিটেবল, মানুষ বদলে যাবে। আপনি ক্ষমতায় গেলে আপনার মানুষ ডিল করতে হবে না, তখন তো পরিবর্তন আসবে। নিজেকে একজন রাজনৈতিক কর্মী, সামাজিক চিন্তক বা প্রগতিশীল নাগরিক কোন পরিচয় আসলে দেখেন? রাজনৈতিক কর্মী নাকি সামাজিক চিন্তক নাকি একজন প্রগতিশীল নাগরিক? না, আমি অ্যাসপাইরিং ইউথ হিসেবেই দেখি।
মানে একজন তরুণ যার অনেক স্বপ্ন আছে এবং বাংলাদেশের মতো একটা দেশে যার জন্ম হয়েছে, আহ, এবং কিভাবে করে সামনের দিনের যারা তরুণ হবে, আমার বয়সে এসে পৌঁছাবে আজকে থেকে 20 বছর পর, 25 বছর পর, তার জন্য কিভাবে করে একটা সুন্দর বাংলাদেশ আমি দিতে পারি, ওই স্বপ্নটা আমি দেখি। সো এখনো পর্যন্ত আমি নিজেকে একটা অ্যাসপায়ারিং ইউথ হিসেবে কল্পনা করি। যেমন আমি খুব ছোট ভাষায় বলি, আমাদের সময় আসলে আইকন ছিল কারা? জাফর ইকবাল আসলে আমাদের আইকন ছিল। আমি জাফর ইকবালের বই পড়ে বড় হয়েছি, কিন্তু আমরা কি আসলে জাফর ইকবাল কি বিপদের সময় কখনো এসেছে, স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে? সে কিন্তু দাঁড়াতে পারে নাই। যখন সাস্টে স্টুডেন্টরা 17 দিন ধরে আন্দোলন করছিল 2022 সালে, এগুলো আমি কিন্তু সাস্টে আন্দোলনের সময় গিয়েছিলাম, কি ভয়াবহ রকমের ঠান্ডার মধ্যে স্টুডেন্টরা সেদিন আন্দোলন করেছে, কান্না করেছে, জাফর ইকবালের হাত ধরে মেয়েরা কান্না করছিল। জাফর ইকবাল কিন্তু কথা রাখে নাই, ভিসি পদত্যাগ করে নাই। এই যে আমাদের আইকনরা কিন্তু আমাদের সাথে বিট্রে করেছে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট সর্ট অফ আইকন যে আসলে বিট্রে করে। তো হয়তো, এবং এই যে তরুণ প্রজন্মের আইকন বলতে আমরা যাদেরকে চিনি, ম্যাক্সিমাম দেখবেন যে খুবই পলিটিক্যাল কথা বলার চেষ্টা করে, যে তার রাজনীতির সাথে কোনো বোঝাপড়াই নেই, এরপর গিয়ে শেখ হাসিনার সাথে সে টক শো করে। এই ধরনের আইকন তো আসলে আমরা আশা করব না। যেমন আমি নাম বলছি না, যেটা হয়েছে যে আপনার মিট এন্ড গ্রিট উইথ শেখ হাসিনা যেটা হয়েছিল, ওখানে একজন উপস্থাপিকা ছিলেন, তিনি খুবই ভালো একজন সায়েন্টিস্ট। সো এবং অনেক ইয়াং ইউটিউবাররা ছিল যারা আসলে খুবই ভালো, সবাই তাদেরকে চিনে, সবাই তাদের ভিডিওগুলো দেখে এবং তরুণরা তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়। কিন্তু বিপদের সময় তারা কখনো তরুণদের পাশে দাঁড়ায় না। আমি কয়েকজনের কথা বলবো, যেমন আমি সালমান মুক্তাদিরের কথা স্পেসিফিক্যালি বলবো। মিরপুর ডিওএইচএস যে আন্দোলনটা ছিল, সেখানে সালমান মুক্তাদিরের আসলেই একটা ভূমিকা ছিল, কিন্তু অ্যাজ এ হোল তরুণদের জন্য তারা কোনো এক্সাম্পল সেট করতে পারছে না। তো আগামী 20 বছর পর, তো 25 বছর পর আমাদের সময় তো অন্তত জাফর ইকবালরা ছিল যারা মুক্তিযুদ্ধ করে দিনরাত মুখে ফেনা তুলে ফেলতো, কিন্তু আমাদের 30 বছর পরে কারা থাকবে? এই বিষয়গুলো আসলে আমি ভাবতে চাই। আমাদের এই সময়ের আসলে আইকন দরকার, এবং আমি আসলে তরুণদের নিয়ে বেশি ভাবি যে আগামী এই সময়কার তরুণ এবং আগামী সময়কার তরুণ, তাদের জন্য আমরা কি বাংলাদেশ আসলে উপহার দিতে পারি, এইটা আমি ভাবি আর কি। আচ্ছা, কখনো কি আপনার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর বর্তমান যে অবস্থা বা নানান বিষয়, ইতিহাসের পাক পরিবর্তনের সাথে সাথে, কখনো আপনার মনে হয়েছে যে ইতিহাসের কোনো একটা পর্যায়ে আপনি যদি কোনো একজন ব্যক্তির ভূমিকা থাকতেন, তাহলে আপনি হয়তো কিছু চেঞ্জ করতে পারতেন, বা নিজেকে কখনো যদি ভাবতেন যে আমি হয়তো হতে পারেন 1971 সালে কিংবা 71 পরবর্তী সময়ে, অথবা 47 সালে অথবা 90 সালে কোনো একটা সময় আপনার কিংবা এরকম মনে হয় কোনো একটা ঘটনার সাথে নিজেকে যদি জড়ানো যেত, উনি যদি সেখানে থাকতে পারতেন? মানে এটা খুবই জটিল কোয়েশ্চেন আসলে। এক সময় যেমন আমি মনে করি যে 69 সালে গণঅভ্যুত্থানটা কেমন ছিল এটা আমার একটু দেখার ইচ্ছা আছে আসলে। আমি তো ওই গণঅভ্যুত্থানে বই পড়েছি, কিন্তু কখনো আসলে সশরীরে ওই অভ্যুত্থানটা তো আসলে দেখিনি। তো অনেক সময় মনে হয়েছে যে 1969 সালে থাকতে পারলে হয়তো ভালো হতো, বাট আমার কখনো এই বিষয়টা না যে ওই সময় থাকতে পারলে কি হতো, ওই সময় থাকতে পারলে কি হতো। এই এখন যেখানে আছি ওখানে পরিবর্তন না আনতে পারলে তো এগুলো ইরিলেভেন্ট কোয়েশ্চেন হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা রাজনীতি এবং প্রতিবাদ এসবের বাইরে চিন্তা করি, তাহলে রাজনীতি বা প্রতিবাদ এসবের বাইরে আপনি আসলে কে, বা আপনি নিজের মধ্যে এমন কোনো শূন্যতা বয়ে বেড়ান যেটা আপনি মনে করেন যে নিয়মিত বয়ে বেড়াচ্ছি, কোনো একটা শূন্যতা? শূন্যতা ওই অর্থে না, আমি মনে করি যে বাংলাদেশটা আসলে মানে বাংলাদেশে আসলে অনেক পরিবর্তন দরকার। আমি এটা আর্টসটা ফিল করি। আমি নিজে যেমন বলি, আমি নিজে পড়াশোনা করেছি আসলে বায়োকেমিস্ট্রিতে। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম, তখন আমরা কিন্তু বইপত্র পড়তাম এবং আমরা এগুলো নিয়ে ডিসকাশন করতাম যে পৃথিবীতে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে, কি নতুন প্রযুক্তি আসছে, মানুষের চিন্তা ভাবনার কি ধরনের পরিবর্তন হচ্ছে। আর কিন্তু বাংলাদেশের সার্বিক সমাজ কিন্তু এই পুরো পরিবর্তন থেকে অনেক দূরে, এবং আমাদের ইউনিভার্সিটি গুলো তো আমাদের সমাজের দর্পণ আসলে হতে পারছে না। সো আমি যখন সবসময় আসলে ভেবেছি যে আসলে পৃথিবীটা যেভাবে করে পরিবর্তন হচ্ছে, পৃথিবীতে যেভাবে করে একটা জ্ঞান বিজ্ঞানের একটা পরিবর্তন আমরা দেখি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলোতে, ইভেন ইস্টের মধ্যেও অনেকগুলো দেশ আছে, তারা কিন্তু তাদের মতো করে আসলে সোসাইটিটাকে ডেভেলপ করার চেষ্টা করে, নিজেদের কালচার গুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করে। তো বাংলাদেশ কিন্তু কোনো দিক থেকে নিজেকে ডেভেলপ করা, কোনো কিছু উপহার দেয়া, নতুন কিছু করা, এই জায়গায় অনেক শূন্যতা আছে। তো আমি মনে করি যে বাংলাদেশের
মানে এই জায়গাগুলোতে আমি একটু মন খারাপ হয় যে বাংলাদেশে আসলে অনেক পরিবর্তন দরকার সোসাইটিটা। আপনি নিশ্চয়ই যেটি বললেন যে একজন ভিশনারি বা তরুণ হিসেবে নিজেকে আইকন হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তো সেই জায়গায় নিজের যে অতীত পথ চলা বর্তমানে চলছেন এবং ভবিষ্যতে আপনার যে ভীষণ, সেই জায়গায় সবসময় কোন বিষয়টিকে আপনি সবচেয়ে বেশি ভয় পান, মানে ভয় হিসেবে কাজ করে, যে জিনিসটা যদি না ঘটে, মানে হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি অ্যাফ্রেড অফ? বাট আচ্ছা, আমি ভয় পাই কোন জিনিসটাকে? আচ্ছা, ভয় পাই আশঙ্কা। মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, আশঙ্কা। হ্যাঁ। আশঙ্কা ওই যে সেম ঘটনা আবার রিপিটেড হবে Repetition. কিনা, রিপিটেশনের একটা ভয় থাকে আমার মধ্যে। যে আর যেটা হয়েছে আমাদের পূর্বের জেনারেশন গুলোর ক্ষেত্রে, তারা রাজনীতি করেছে, তারপর শ্রম দিয়েছে বছরের পর বছর, দশকের পর দশক, কিন্তু কোনো আউটপুট নেই। শেষে কি হয়, তারা একটা নর্মাল চাকরিতে যোগ দেয়। 30 বছর 25 বছর যাওয়ার পরে তারা দেখা যাচ্ছে একটা নর্মাল চাকরিতে যোগ দিচ্ছে, এবং তাদের ছেলে মেয়েদেরকে বলে যে রাজনীতি করার কোনো দরকার নেই। তো এই যে একটা ভিশিয়াস সাইকেলে যাতে আমরা কোনোভাবে ঢুকে না যাই, তো আমি এটা নিয়ে আসলে ভয় পাই যে আমি যাতে ওই মানুষটা কোনোভাবে না হই, যে হচ্ছে তার ছেলে মেয়েকে বলবো যে রাজনীতি করবি না কোনোভাবে। আচ্ছা, খুব সিরিয়াস আলাপের মাঝখানে একটা ছোট্ট র্যাপিড ফায়ারে যাই আমরা। আমি একটা করে শব্দ বলবো, আপনি যেটা মাথায় আসে সেটাই বলবেন। সর্বোচ্চ সময় পাবেন 5 সেকেন্ড। শুরু করছি। এনসিপি। হ্যাঁ, বয়স কম। বিএনপি। নির্বাচন। উমা ফাতেমা। মাথায় আসতে জানে কিছু, বলতেই হবে। আন্ডারস্টিমেট হারসেলফ। ঠিক আছে, জান। শিবির। মিচকা শয়তান। ইশরাক। মেয়র। আওয়ামী লীগ। পলাতক। সিপিবি। কলকাতা বাংলায় কথা বলে। ইন্ডিয়া। মাল্টিকালচারাল। বাংলাদেশ। বাংলাদেশ বাইরেও সদরঘাট, ভিতরে সদরঘাট। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি পুলিশের ইউনিফর্ম গোলাপি করার প্রস্তাব দিয়েছিলেন, এর পেছনে আসলে আপনার কি চিন্তা করে, কেন মনে হচ্ছে গোলাপি হওয়া উচিত? না, এটা খুবই মানে অদ্ভুত ভাবে এই কথাটা বলেছিলাম। আমি টিএসসি তে একটা কাজ করছিলাম, তো হুট করে কিছু মোবাইল সাংবাদিক আমার সামনে এসে বলে যে আপনি কিছু একটা বলেন, এটা নিয়ে কিছু একটা বলেন, ওটা নিয়ে কিছু একটা বলেন। তো প্রথমে তো খুব নর্মাল, সংস্কার, নির্বাচন, হাবিজাবি এসব নিয়ে কথা বলতেছে। হুট করে এসে বলে যে পুলিশের ইউনিফর্ম নিয়ে আপনার কি মনে হয়? আমি বলছি যে কিছুই মনে হয় না, মানে এই যা যা আর কি, কিছু একটা বললাম। এবার পরে যে কি কালার দিলে ভালো হয়, তো এটা তো খুব মানে ইমিডিয়েটলি কোনো কালার মাথায় আসেনি। তো আমার একটা কথা মনে পড়লো যে আমার একটা জুনিয়র একদিন হেসে হেসে বলতেছিল যে মানে পুলিশের কালার, জামার কালার দিলে, গোলাপি দিলে ভালো হয়। তো আমি ইমিডিয়েটলি আউট অফ নোয়ার ওইটা জাস্ট মজা করে বলে দিছি যে হ্যাঁ। তো মানে এই কোয়েশ্চেনটা আর কি সিরিয়াস জবাব দিও, বলছে গোলাপি করলে ভালো হয়। পরে তো দেখি তারা রীতিমতো এটাকে ফলো করে প্রচার করলো যে না, আমি এবার দেখি যে গোলাপি রঙের বাস বেরোচ্ছে ঢাকা শহরে, এবং মানুষ বলছে আমি নাকি এই গোলাপি রঙের বাসগুলো চালু করাইছি। যাই হোক, এগুলো হয় আর কি। বাট ইউনিফর্ম বিষয়টা একদমই মজা ছিল। আরেকটা বিষয়, সেটা হলো ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে, এই প্রতিক্রিয়াগুলোকে? মানে প্রতিক্রিয়া বলতে কি, মানে সবাই তো খুবই পজিটিভই ছিল প্রতিক্রিয়ার মধ্যে। আসলে এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। যেমন আমরা তো আসলে ফিলিস্তিন নিয়ে অনেক বছর ধরে কথা বলে আসছিলাম। ধরেন ফিলিস্তিন একটা অনেক বড় একটা সাবজেক্ট, মেরিন অলরাইট ইজ নাথিং ইন ফ্রন্ট অফ ইট। আমি মনে হয়েছে যে যখন এই ফিলিস্তিনের মানে যখন একজন ইসরায়েলিকে পুরস্কারটা দেওয়া হয়, আমি যেহেতু বহুদিন ধরে ফিলিস্তিন নিয়ে পড়াশোনা করছি, জানাশোনা আছে, আমি আন্দোলনগুলোতে ছিলাম, তো খুবই স্বাভাবিক একটা, আমার কাছে জিনিসটা খুব বেশি ডিগনিফাইড মনে হয় না যে জুলাইয়ের মতো একটা আন্দোলন করার পরে আমার একজন ইসরায়েলি হু ইজ সাপোজ টু বি একজন ক্যাপটিভ ছিল ফিলিস্তিনের কারাগারে, সাপোজ টু বি, এবং উনি হচ্ছে, ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে, এবং ওনাকে এখন ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে হোস্টেজদের এক ধরনের প্রতিনিধি হিসেবে প্রেজেন্ট করা হয়। তো এইগুলো তো আমরা সবাই জানি ইউএস কিভাবে করে তার প্রোপাগান্ডা মেশিনারিজ গুলো চালায়। বিশেষ করে ফিলিস্তিনের ব্যাপারে তো তারা একেবারেই খুবই রুথলেস আচরণ করে। আমি তখন দেখেছি যে এই বিষয়টা, এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। আমি জুলাইয়ের মতো একটা আন্দোলন করার পরে যেখানে ফিলিস্তিনের মানুষ আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে, এরপর গিয়ে আমি একটা প্রাইজ কে স্বাগত জানাচ্ছি, যে প্রাইজটা আসলে
মানে কাইন্ড অফ অপারেশনটাকেই নানান ভাবে আসলে জাস্টিফাই করে। তো তখন আমি আমার জায়গা থেকে কথাটা তুলেছিলাম, কিন্তু আমি কারো থেকে খুব বাহবা পাবো এই কোনো জায়গা থেকে তুলিনি। আমার মনে হচ্ছে আমার নিজের পজিশনটা জানিয়ে রাখা দরকার, তাই আমি আমার পজিশনটা ওখানে ব্যক্ত করি। পরে দেখেছি সাধারণ মানুষ খুবই পজিটিভলি বিষয়টাকে গ্রহণ করেছে। আর এটা ইম্প্যাক্টটা বিষয় করে, বিশেষ করে এটা ছিল যে মানুষের মধ্যে তো ফিলিস্তিনের একটা আবেগ আছে, কিন্তু আমরা কখনো অফিসিয়ালি এটাকে প্রকাশ হতে দেখি না। আমরা সাধারণত দেখা যায় যে অফিসিয়ালি আবেগটাকে কখনো প্রকাশিত হতে দেখি না। সবাই দেখা যায় ইসরায়েলের সাথে সবই করছে, কিন্তু মুখে ফিলিস্তিন পন্থীর কথা বলছে। যখন আমি পুরস্কারটা রিজেক্ট করেছিলাম, এটার পরে দেখা গেল যে এই জিনিসটাকে একটা মানে হয়তো সবাই মনে করেছে যে এটা একটু খুব ভালো কাজ হয়েছে। আই এম গ্রেটফুল। সাধারণ মানুষ ফিলিস্তিনের বিষয়ে সাধারণ মানুষ আসলে যে পরিমাণ আবেগী, we just hope যে হয়তো not if not in this decade, maybe somewhere in near future Palestine will be free. এটাই আর কি। সর্বশেষ যদি আমাদের সময়ের সাতকাহনের মাধ্যমে তরুণ প্রজন্ম কিংবা দেশবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? সবার উদ্দেশ্যে এটাই বলবো যে জুলাইয়ের মতো এতটা ভাইব্রেন্ট একটা আন্দোলন দেখার পরে আমাদের সবার মধ্যেই কিন্তু কোনো না কোনো পরিবর্তন হয়েছে। আমরা হয়তো মাঝে মাঝে এটাকে টের পাই। এই পরিবর্তনগুলোই কিন্তু বাংলাদেশের সামনের দিনটার গতিপথ নির্ধারণ করবে। তো আমি এটাই বলবো যে সবসময় চোখ কান খোলা রাখবেন, সবসময় নিজের অধিকারের কথা বলবেন, যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে অধিকারের প্রশ্নটাকে ছাড়বেন না। আর তরুণদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। যে এই যে সময়টা আছে জীবনের, এটা কিভাবে আরো ইফেক্টিভলি এই সময়টাকে আরো কিভাবে করে ইফেক্টিভলি ইউজ করতে পারেন সেটা নিয়ে ভাবেন। আর আগামী 25 বছর পরের যারা তরুণ হবে তাদের জন্য যদি আপনারা কিছু একটা করে যেতে পারেন, তাহলে এই কিন্তু জীবনের একটা সফলতা। কারণ মানুষ কিন্তু পৃথিবীতে শুধুমাত্র নিজের জন্য আসে না। মানুষ কিন্তু একদম যদি ভাবি যে মানুষ কিন্তু এখানে আসে কেন, প্রথমে পৃথিবীটাকে অ্যাজ এ রিসোর্স আমি ইউজ করি, নিজেকে আমি গড়ে তুলি, একই সাথে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি প্রস্তুত করে যাই, এই মাঠটাকে প্রস্তুত করে যাই। তো আমাদের যারা ভবিষ্যতের ইয়েরা আসবে, তরুণরা আসবে, তারা যাতে জুলাইকে একটা খুবই ভাইব্রেন্ট আন্দোলন হিসেবে জানে, এবং জানে যে একটা পরিবর্তন বাংলাদেশে হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়ে। তো এই ফাইটটাতে আমি আছি, আপনি আছেন, আমরা সবাই আছি, একসাথে থাকাটা গুরুত্বপূর্ণ। আশা করি যে এই যাত্রায় আবার দেখা হবে, বারংবার দেখা হবে, কখনো মাঠে কখনো টেবিলে। মানে পরিবর্তন অবশ্যম্ভাবী, এটাই বলতে চাই। সময় থেমে থাকে না, কিন্তু কিছু কথার রেশ সময়কেও থমকে দেয়। আজকে এই কথোপকথনের মাধ্যমে আমরা জানলাম একজন মানুষকে, তার লড়াই, তার সংগ্রামের ইতিহাস, তার দৃষ্টিভঙ্গি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উম্মা ফাতেমাকে আজকে সময়ের সাতকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা আবার আসবো সময়ের সাতকাহনে অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।